আহাদ সিয়ামের কাঁধের হাত রেখে বলে, কে বলেছে ওর কোনো পরিচয় নেই? ও শেখ বংশের ছেলে সিয়াম শেখ, আমার ছোট ভাই। একজন মাফিয়ার সাথে সংসার করে কি কোনো মেয়ে সুখে থাকতে পারে? তার জলজান্ত প্রমাণ আমি আহাদের সাথে সুখে শান্তিতে সংসার করছি। ওনাকে পেয়ে যেন আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। উনি আমাকে অনেক ভালোবাসে, আমার কেয়ার করে। আন্টি দেখুন, আমি সুখে আছি, শান্তিতে আছি। আপনি রোজাকে নিয়ে ভয় পাবেন না, ও আমাদের তিনজনের দায়িত্বে থাকবে। আমরা কখনো ওকে কষ্ট পেতে দিব না, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। সিয়াম এতক্ষণ কিছু না বলে বসে থাকলেও এখন আর চুপটি করে বসে থাকতে পারছে না। ও আসন ছেড়ে উঠে রোজার বাবার সামনে এক হাঁটু গেড়ে বসে সাবলীল কণ্ঠে বলে, আঙ্কেল, আমি রোজাকে ভালোবাসি। আমি জানি আমি মাফিয়া হওয়াতেই আপনারা আমার সাথে রোজার বিয়ে দিতে চাইছেন না, কিন্তু আঙ্কেল আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এই অন্ধকার দুনিয়ার ছায়া রোজার ওপরে পড়তে দিব না। ওকে আপনি যেভাবে এতগুলো বছর আগলে রেখেছেন, আমিও বাকিটা জীবন ওকে সেভাবেই আগলে রাখার চেষ্টা করব। আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে সুখে রাখবো, কষ্টের সিটে ফোঁটাও ওর গায়ে লাগতে দেব না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। রোজার বাবা রোজাকে ওনার সামনে ডেকে গম্ভীর স্বরে বলে, তুমি কি ওনাকে ভালোবাসো? হ্যাঁ বাবা। ওনাকে বিয়ে করতে চাও? রোজা মাথা নাড়ায়। রোজার বাবা মুচকি হেসে মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা, তুমি যদি একটিবার মুখ ফুটে বলতে তুমি ওনাকে বিয়ে করবে, তাহলে আমি কখনোই অন্য কারো সাথে তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতাম না। তোমাকে সুখের সাগরে ভাসানোর জন্য বিয়ে দিতে চেয়েছিলাম, দুঃখের ডোবায় ডুবানোর জন্য না। যার কাছে আমার মেয়ে মানসিক শান্তি পাবে, তার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব। মা, সিয়ামের সাথেই তোমার বিয়ে হবে। রোজার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে স্মিত হাসে। মিয়া বিবি রাজি, এবার ডাকো কাজী। আহাত একটা গার্ডকে কাজী নিয়ে আসতে বলে। কাজীকে বাইরেই গাড়িতে বসিয়ে রাখা হয়েছিল। ঐশী আসন ছেড়ে উঠে রোজার কাছে যেয়ে বলে, কাজে আসার আগে আমরা আমাদের বউকে সাজিয়ে নিয়ে আসি। আমাদের বাড়ির বউ আমাদের সাজে সাজবে। ঐশী রোজাকে নিয়ে ওর রুমে চলে আসে। রোজা ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে। দোস্ত, কি বলে যে তোকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম তুই আসবি না। যখন সবাই আমাকে কবুল বলার জন্য ফোর্স করছিল, তখন আমার খুব কষ্ট হচ্ছিল, নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছিল। কেন আসবো না? আমি তোকে কথা দিয়েছিলাম, আর আমি আমার কথা রাখতে জানি। বলেছিলাম না তোর সাথে ভাইয়ার বিয়ে হবে, অন্য কারোর সাথে না। দেখ, তাই হলো, তোর সাথে ভাইয়ার বিয়ে হবে। এখন যা, শাড়ি পাল্টে লেহেঙ্গাটা পরে নে, আমি আমার যাকে নিজ হাতে সাজাবো। ঐশীর কথা মতো রোজা ওয়াশরুমে যেয়ে শাড়ি পাল্টে লেহেঙ্গা পরে বের হয়। ঐশী ওকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে সাজিয়ে দিচ্ছে। সাজানো শেষে গহনা পরিয়ে মাথা ওড়না দিয়ে দেয়। মাশাল্লাহ, আমার চান্টুসকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া চোখই ফেরাতে পারবে না? ঐশীর কথায় রোজা লজ্জা পায়। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। চল এবার নিচে যাওয়া যাক, তোর অপেক্ষায় আমার ভাই শুকিয়ে যাচ্ছে। চল। ঐশী রোজাকে নিয়ে রুম থেকে বের হয়। রোজার বাবা মা আহাদ সিয়ামের সাথে কথা বলছিল। কথার মাঝে রোজার উপর সিয়ামের চোখ পড়তেই সিয়াম থমকে যায়। ওর হার্ট খুব দ্রুত বিট করছে। রোজাকে এই রূপে দেখে সিয়ামের এতদিনের আশা পূরণ হয়ে যায়। ওর কল্পনার থেকেও রোজাকে বেশি সুন্দর লাগছে। ঐশী রোজাকে সিয়ামের পাশে বসিয়ে দেয়। রোজা মাথা তুলে সিয়ামের দিকে তাকায়। সিয়াম ওর দিকে তাকিয়েছিল। সিয়ামের সাথে চোখাচোখি হতেই রোজা চোখ নামিয়ে মুচকি হাসে। রোজার বাবা কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলেন। ধর্মীয় রীতি মতো ওদের বিয়ে সম্পূর্ণ হয়। সবাই ওদের জন্য দোয়া করে। রোজার মা আহাদদের জন্য নাস্তার আয়োজন করে। সবাই নাস্তা খেতে খেতে কিছু কথা বলে। আহাদ রোজার বাবাকে বলে, আঙ্কেল, আজ আমরা রোজাকে আমাদের সাথে নিয়ে যাব, আর আগামীকাল আমাদের বাড়িতে সিয়াম রোজার বউ ভাতের অনুষ্ঠান করব। সে কি? আমি তো ভেবেছিলাম আপনারা শুধু কাবিন করবেন। আমি তো আমার মেয়ের ধুমধাম করে বিয়ে দিতে চেয়েছিলাম। ধুমধাম করেই হবে, কিন্তু সেটা আমাদের বাসায়, আপনাকে কিছু করতে হবে না। এ কি বলছেন? জি আঙ্কেল, আপনাদের একমাত্র মেয়ে, আপনাদের প্রাণকে নিয়ে যাচ্ছি, আর কি চাই। রোজার বাবা মুচকি হাসে। উনি মনে মনে ভাবে, না, সিয়ামের সাথে বিয়ে দিয়ে ভুল করেনি, মেয়ে আমার সুখেই থাকবে। আহাদ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে,
আঙ্কেল, আমাদের যাওয়ার জন্য অনুমতি দিন। রোজার বাবা রোজার কাছে আসে। বিদায়ের কথা শুনে রোজার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আজ নিজের আপন বাড়ি, আপন মানুষদের ছেড়ে যেতে হবে। বিদায়ের কষ্ট কেবল একটা মেয়ে অনুভব করতে পারে। মেয়ের চোখে জল দেখে বাবারও মন খারাপ হয়ে যায়। উনি রোজার চোখের জল মুছে রোজার মাথায় হাত বুলিয়ে বলেন, কাঁদে না মা, সব মেয়েকেই তাদের বাবার ঘর ছাড়তে হয়। আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। আজ তুমি এক বাবার মেয়ে থেকে এক স্বামীর স্ত্রীতে পরিণত হয়েছ। আজ থেকে ওইটাই তোমার আসল বাড়ি, তোমার আসল জায়গা। ভয় নেই, তোমার বাবা মা সব সময় তোমার পাশে আছে। যখন ইচ্ছে হবে আমাদের কাছে চলে আসবে। রোজা ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রোজা বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকায়। রোজার মা নীরবে চোখের জল ফেলছে। রোজা ওর মাকে জড়িয়ে ধরে, উনিও মেয়েকে জড়িয়ে ধরে। রোজার বাবা সিয়ামের হাতের উপর রোজার হাত রেখে বলে, বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। বাবা, কখনো ওর অমর্যাদা করো না, ওকে কষ্ট দিও না। আমার ফুলের মতো মেয়েকে কাটার আঘাত পেতে দিও না। আমার মেয়েকে আগলে রেখো। বাবা, যদি কোনো দিন তোমার আমার মেয়েকে অপ্রয়োজনীয় মনে হয়, তবে নির্দ্বিধায় আমার মেয়েকে আমার কাছে দিয়ে যেও। তোমার আমার মেয়েকে প্রয়োজন না হলেও আমাদের মেয়েকে আমাদের প্রয়োজন। ওর জন্য সব সময় এই বাড়ির দরজা খোলা থাকবে। সিয়াম রোজার হাতের উপর হাত রেখে বলে, বাবা, আপনি চিন্তা করবেন না। আজ থেকে রোজার সম্পূর্ণ দায়িত্ব আমার। আমার প্রাণ থাকতে আমি কখনো ওকে ছেড়ে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত ওর পাশে থাকব। এ হাত যখন একবার ধরেছি, মৃত্যুর আগ পর্যন্ত এভাবে হাত ধরে রাখব। এ হাত কখনোই ছাড়ব না। কখনো ওর অমর্যাদা করব না, ওকে কষ্ট দিব না। সারাটা জীবন রোজাকে আমার বাহুডোরে আগলে রাখব। সিয়ামের কথায় মুগ্ধ হয়ে রোজার বাবা সিয়ামকে জড়িয়ে ধরে। রোজাকে ওর বাবা মা গাড়িতে তুলে দেয়। রোজা ওর বাবা মার দিকে তাকিয়ে কাঁদছে। ওর বাবা ওকে অনেক বুঝিয়ে কপালের ঠোঁট ছুঁয়ে বিদায় দেয়। সিয়াম, আহাদ, ঐশী ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। আহাদ গাড়ি স্টার্ট দেয়। রোজা জানালা দিয়ে বাইরে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছে। মা বাবাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। হঠাৎই নিজের গালে কারো ছোঁয়া পেতে বাঁশ ফিরে তাকায় রোজা। সিয়াম সযত্নে রোজার চোখের জল মুছে দিচ্ছে। রোজা সিয়ামকে মুগ্ধ নয়নে দেখছে। মিরারে ওদের এই সুন্দর মুহূর্ত দেখে ঐশী মুচকি হাসে। ওরা বাড়িতে চলে আসে। আহাদ, ঐশী গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর আসে। সিয়াম গাড়ি থেকে নেমে রোজার হাত ধরে, রোজাকে গাড়ি থেকে নামায়। রোজা চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পায় আহাদ মেনশনে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সিয়াম রোজার হাত ধরে সামনের দিকে হাঁটা শুরু করে। আহাদ, ঐশী ওদের জন্য সদর দরজায় দাঁড়িয়েছিল। সিয়াম, রোজা আসতে ওরা ওদের নিয়ে ভেতরে আসে। ঐশী রোজাকে ওদের রুমে নিয়ে আসে। দরজা খুলতেই রোজা থমকে যায় ও পাশ ফিরে ঐশীর দিকে তাকায়। কি জানো, পছন্দ হয়েছে? ভীষণ। রোজা কাঁচা ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। আমি নিজ হাতে তোমাদের বাসর ঘর সাজিয়েছি। আজ থেকে এই ঘর তোমাদের। থ্যাংক ইউ ইয়ার। আর কত ধন্যবাদ দিবি? রোজা ঐশীকে জড়িয়ে ধরে বলে, সারা জীবন থ্যাংক ইউ দিলেও কম পড়ে যাবে। তুই আমার জন্য যা করেছিস তার কাছে তো আমার থ্যাংক ইউ কিছুই না। আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। তোর ঋণ যে আমি কখনো শোধ করতে পারবো না। আর একবার এসব কথা বললে মার খাবি। তোর জন্য করব না তো কার জন্য করব? এত সেন্টি খেতে হবে না। ঐশী রোজাকে খাটে বসিয়ে মাথায় বড় করে ঘোমটা দিয়ে রুম থেকে বের হয়েছে। লিভিং রুমে আহাদ সিয়ামের সাথে কথা বলছিল। স্যার, এখন আমরা বাসায় চলে যাই। এটাই তো তোমার বাসা। কি বলেন স্যার? আমি আমার বাসাতেই ভালো আছি। প্রয়োজন পড়লে আমার বাসাতেই খারাপ থাকবে, তবুও তোমাকে আর তোমার বাসায় যেতে দিব না। আজ থেকে তুমি আর রোজা আমাদের সাথে এ বাসাতেই থাকবে। না স্যার, তা হয় না। ঐশী ওদের কাছে আসতে আসতে বলে, কেন হয় না? আসলে ম্যাম, ভাইয়া, এখন তো এই ম্যাম ট্যাম বাদ দিন। আমরা আঙ্কেলকে কি বলেছিলাম? আপনি আহাদের ছোট ভাই, আমার দেবর। দেবর কি ভাবিকে ম্যাম বলে ডাকে নাকি? আজ থেকে আহাদকে ভাইয়া এবং আমাকে ভাবি বলে ডাকবেন। স্যার ম্যাম বলবেন না একদম। আপনারা এই বাড়িতে থাকবেন। আমি আমার দেবর যাকে অন্য বাড়িতে থাকতেই দেব না। কিন্তু ভাইয়া, এত কিন্তু চিন্তা না করে আপনার বউর কাছে যান। আপনার বউ আপনার জন্য অপেক্ষা করছে। সিয়াম কিছু বলবে তার পূর্বে ঐশী আহাদের হাত ধরে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। ঐশী দরজা খুলে রুমে প্রবেশ করে। আহাদ ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়।
ঐশী কোমরে গুজে রাখা রিভলভারটা আহাদের হাতে দেয়। নিন আপনার রিভলভার। রিভলভারটা ধরতে তোমার ভয় করেনি? ভয় কেন করবে? আমি তো আর কাউকে শ্যুট করিনি। আমার জান আস্তে আস্তে সাহসী হতে শুরু করেছে। আহাদ শেখের বুকে সাহসী তো হতেই হবে। ঐশী কথাটা বলে যেতে নিলে আহাদ রিভলভারটা বিছানায় ছুঁড়ে মেরে ঐশীর হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আহা কি করছেন? এখনো তো কিছু করলামই না, আগে করি তারপর বলো। উফ, ছাড়ুন তো, কিছু করতে হবে না। হুম, ছাড়বো না। ছাড়ুন না। আহাদ ঐশীর হাত ধরে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, জান, আজ তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, তোমাকে আমার ভালোবাসার রঙে রঙিন করতে ইচ্ছে করছে। আহাদের ফিসফিস করে বলা কথাগুলো ঐশীর কানে পৌঁছতেই ঐশী কেঁপে ওঠে। আহাদ ঐশীকে নিজের দিকে ফিরিয়ে গালে হাত রেখে ঐশীর ঠোঁট ছোড়া দখল করে নেয়। ঐশী আহাদের পিঠে হাত রেখে আবেশে চোখ বন্ধ করে ফেলে। রোজা সিয়ামের জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছে। ও বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে যায়। আজকের চাঁদটা একটু বেশি সুন্দর লাগছে। রোজা গ্রিলে হাত রেখে এক মনে আকাশের চাঁদটা দেখছে আর কিছু একটা ভাবছে। ও ভাবনার মাঝে দরজা খোলার শব্দ শুনতে পায়। রোজা বারান্দায় দাঁড়িয়েও বুঝতে পেরেছে সে কে এসেছে। সিয়াম দরজা খুলে ভেতরে এসে দরজা লাগিয়ে পেছনে ঘুরতে ঝড়ের গতিতে রোজা ওর কাছে এসে ওকে ঝাপটে জড়িয়ে ধরে। সিয়ামকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে রোজার শান্তি লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সব শান্তি যেন সিয়ামের বুকেতেই মিলেছে। কিন্তু রোজার এই শান্তি সিয়ামের সহ্য হলো না। ও নিজের থেকে রোজাকে ছাড়িয়ে হন হন করে বারান্দায় চলে যায়। কি হলো? উনি এভাবে চলে গেল কেন? কথাটা ভেবে রোজা বারান্দায় চলে যায়। সিয়াম হাত ভাঁজ করে উল্টো দিকে ঘুরেছিল। রোজা সিয়ামের পিঠে হাত রেখে বলে, কি হয়েছে? এভাবে এখানে চলে আসলেন কেন? সিয়াম রোজার কথার উত্তরে কিছু বলে না। এই কি হলো? কথা বলছেন না কেন? সিয়াম এবারও চুপ। সিয়ামকে কথা বলতে না দেখে রোজা এবার সিয়ামের মুখোমুখি দাঁড়িয়ে সিয়ামের গালে হাত রেখে বলে, কি হয়েছে? আমার সাথে কথা বলবেন না? কেন বলবো? মানে? কেন কথা বলবো? তুমি কি একটা বারও তোমার বিয়ের কথা আমাকে বলেছিলে? এর জন্য রেগে আছেন? আমি কারোর সাথে রাগ করিনি। সেটা তো দেখতেই পাচ্ছি। সরি, আমি আপনাকে কথাটা না জানিয়ে ভুল করেছি। আমাকে এবারের মতো মাফ করে দিন। কথা দিচ্ছি ভবিষ্যতে কখনো এমনটা হবে না। প্লিজ মাফ করে দিন। রোজাকে বাচ্চাদের মতন ঠোঁট ফুলিয়ে কথা বলতে দেখে সিয়াম হেসে দেয়। সিয়াম এতক্ষণ রাগ করে থাকার অভিনয় করছিল, কিন্তু রোজাকে এভাবে কথা বলতে দেখে সিয়াম আর অভিনয় করতে পারল না। সিয়াম রোজাকে বুকে টেনে নেয়। রোজা, এবারের মতন তোমাকে মাফ করলাম, কিন্তু এমনটা আর কখনো করো না। কখনো আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রেখো না, ঠিক আছে? ঠিক আছে। বারান্দায় এক চাদরে জড়িয়ে আছে রোজা সিয়াম। সিয়াম কিছুক্ষণ পরপর রোজার উন্মুক্ত পিঠে ঘাড়ে গলায় ঠোঁট ছোঁয়াচ্ছে। রোজাও তা বেশি গ্রহণ করছে। রোজা ক্লান্ত হয়ে সিয়ামের বুকে মাথা রেখে আলতোভাবে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর রোজা সিয়ামের বুক থেকে মাথা তুলে সিয়ামের দিকে চোখ তুলে তাকিয়ে বলে, আজকে চাঁদটা অনেক সুন্দর লাগছে, তাই না? আমার চাঁদের থেকে বেশি সুন্দর না। সিয়ামের কথাতে রোজা লজ্জা পায়। সিয়াম রোজার গালে ঠোঁট ছুঁয়ে বলে, প্রিয়তমা, তুমি কবে থেকে আমাকে ভালোবাসো? ঐশীর বিয়ের পর থেকে যখন আমরা আস্তে আস্তে কথা বলতে শুরু করি, একজন আরেকজনের সাথে মিশতে শুরু করি, তখন থেকে আস্তে আস্তে আপনাকে ভালোবাসতে শুরু করি। আমি তোমাকে কবে থেকে ভালোবাসি জানো? কবে থেকে? যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। সেদিন থেকে? ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় একটা মেয়ের সাথে সজোরে ধাক্কা লাগে। আমি তাল সামলাতে পারলেও মেয়েটি পারে না। সে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে আমি তাকে ধরে ফেলি। মেয়েটার মুখের উপর থেকে চুল সরে যেতেই আমি থমকে যাই। একটা মানুষ যে এতটা সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না। মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। মেয়েটা চোখ খুলে সামনের দিকে তাকিয়ে আমাকে দেখা মাত্রই চটজলদি আমার কাছ থেকে সরে আসে। সেদিন সময় স্বল্পতা থাকার কারণে আমি তার সাথে বেশি কথা বলতে পারিনি। আমার কি হলো আমি জানি না। সেদিন মেয়েটাকে এক পলক না দেখলে আমি ঘুমাতে পারতাম না, শান্তি পেতাম না। তাই প্রতিদিন রাতে একবার করে তার বাড়ির সামনে যেতাম। মেয়েটা প্রতিদিন রাত 10টার দিকে এক কাপ কফি নিয়ে বারান্দায় আসতো। আমিও সে সুযোগে তার অগোচরে তাকে মন ভরে দেখে আমার চোখে তৃষ্ণা মিটাতাম। আস্তে আস্তে মেয়েটাকে আমি ভালোবাসতে শুরু করি। ভালো না বেশি উপায় কি? সে যে আমার প্রাণ ভোমরা, আমার প্রিয়তমা, আমার রোজা। সিয়ামের কথা শুনে রোজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এটা দুঃখের না, সুখের কান্না। ও
অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার সুখ। সিয়াম রোজার চোখের জল মুছে দিয়ে রোজার মাথায় ঠোঁট ছুঁয়ে জড়িয়ে ধরে। ভালোবাসি প্রিয়তমা, তোমাকে অনেক বেশি ভালোবাসি। রোজাও সিয়ামকে জড়িয়ে ধরে। আমিও আপনাকে অনেক ভালোবাসি। পরদিন ধুমধাম করে রোজার বৌভাত করা হয়। ওদের অনুষ্ঠান সবাই এসেছিল। অনুষ্ঠান শেষে রোজার বাবা মা রোজা সিয়ামকে ওনাদের বাড়িতে নিয়ে যায়। আহাদ ঐশীকে নিয়েও যেতে চেয়েছিল, কিন্তু ওরা যায়নি। সিয়াম রোজা বাবার বাড়িতে দুদিন থেকে বাসায় চলে আসে। এরই মাঝে কয়েকদিন কেটে যায়। রোজা সিয়াম গতকালে কক্সবাজারে গিয়েছে। ঐশী ওদের কক্সবাজারের হানিমুন টিকিট গিফট করেছে। রাত 10টার দিকে আহাদ অফিস থেকে বাসায় আসে। আহাদ রুমে এসে দেখে ঐশী পুরো রুম অন্ধকার করে রেখেছে। ও রুমে লাইট চালাতে ঐশীকে কাঁথা মুড়িয়ে শুয়ে থাকতে দেখে। ঐশী ঘুমিয়ে আছে ভেবে আহাদ ওকে ডিস্টার্ব না করে কভার থেকে টি শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর আহাদ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ঐশীকে এখনো কাঁথা মুড়িয়ে শুয়ে থাকতে দেখে আহাদ ভাবে, কি ব্যাপার, জান এখনো শুয়ে আছে? ওর ঘুম তো এত গভীর না। রুমে কেউ পা রাখলেও ওর ঘুম ভেঙে যায়, তাহলে আজ শুয়ে আছে কেন? ঘুম কি ভাঙেনি? আচ্ছা, অসুস্থ নয় তো? রাতে খেয়েছিল? না, ও তো আমাকে রেখে কখনো খায় না, একা না খেয়ে শুয়ে আছে। আহাদ টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে ঐশীর পাশে বসে আস্তে আস্তে ঐশীকে ডাকছে। ঐশীকে উত্তর দিতে না দেখে আহাদ ওর মুখের উপর থেকে কাঁথা সরিয়ে ফেলে। চুলে হাত বুলানোর জন্য মাথায় হাত দিতে বুঝতে পারে ঐশীর জ্বর এসেছে। ঐশীর অনেক জ্বর এসেছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আহাদ এবার ঐশীর চুলে হাত বুলিয়ে ঐশীকে ডাকে, জান শুনছো জান, খুব বেশি খারাপ লাগছে, মাথায় পানি দিয়ে দিব? রাতে কিছু খেয়েছিলে? জান বলো না, খুব বেশি কষ্ট হচ্ছে। আহাদ বসা থেকে উঠতে নিলে ঐশী পাশ ফিরে আহাদের পায়ের উপর মাথা রেখে অনেক কষ্টে আধো আধো গলায় বলে, চলে যাচ্ছেন কেন? আমার পাশে বসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? না জান, কিসের ক্ষতি হবে? এই তো আমি তোমার পাশে বসে আছি। তাহলে উঠছিলেন কেন? জান তোমার গায়ে তো অনেক জ্বর, মাথায় পানি দিলে তোমার ভালো লাগবে। মাথায় পানি দিতে হবে না, আপনি আমার সামনে বসে থাকুন। কিন্তু জান মাথা পানি দিলে ভালো লাগে। আচ্ছা বললাম তো দিতে হবে না আপনাকে, বসে থাকতে বলেছি, চুপচাপ বসে থাকবেন। আর একটা কথা বললে আমি কিন্তু কান্না শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, আমি আর একটা কথাও বলবো না, তোমার পাশেই বসে থাকবো, তবুও তুমি কান্না করো না। মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো, চুলে হাত বুলিয়ে দিন। ঐশীর কথা মতো আহাদ ঐশীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ঐশী আহাদের আরও কাছে এসে ওর পেট জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। ঐশীর শরীর ক্লান্ত থাকায় এবং চোখে ঘুম থাকায় চুলে হাত বুলানোর ফলে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঐশীকে ঘুমাতে দেখে আহাদ খুব সাবধানে ওর কোল থেকে ঐশীর মাথা তুলে বালিশের উপর রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। আহাদ সিঁড়ি দিয়ে নিচে এসে রান্নাঘরে চলে যায়। ঐশীর জন্য হালকা পাতলা কিছু রান্না করতে হবে। জ্বরের মুখে ভারী খাবার খেতে পারবে না। বাড়িতে কোনো সার্ভেন্ট নেই। রাত হলে ঐশী সব সার্ভেন্টদের তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। যেহেতু সার্ভেন্টরা কেউ বাসায় নেই, সেহেতু আহাদকে রান্না করতে হবে। আহাদের রান্নার হাত বেশ ভালো। ও এর আগেও ঐশীকে কয়েকবার রান্না করে খাইয়েছে। আহাদ ভাবে একটু স্যুপ আর দুটো স্যান্ডউইচ বানাবে। এগুলো হালকা খাবার, খেলেও ক্ষুধা মিটে যাবে। জ্বরের মুখে খেতে ভালোই লাগবে। তো যা ভাবা তাই কাজ। আহাদ ওর কাজে লেগে পড়ে। আহাদ ট্রেতে করে খাবার নিয়ে রুমে এসে টেবিলের উপর ট্রে রেখে ঐশীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে ঐশীকে ঘুম থেকে তুলে দেয়। ঐশীর পিঠের পিছিয়ে বালিশ দিয়ে হেলান দিয়ে বসায়। আহাদ স্যুপের বাটিটা হাতে তুলে চামচে করে স্যুপ নিয়ে ঐশী মুখের সামনে তুলে ধরে। ঐশী হাঁ করতে যেয়ে ও থেমে যায়। ও আহাদকে প্রশ্ন করে, আপনি কিছু খেয়েছেন? তুমি খাও। বুঝেছি, কিছু খাননি। আপনি আগে খান, তারপর আমি খাবো। আর হ্যাঁ, একটা কথা বলবেন না। আহাদ আর কি করবে, বউয়ের কথা তো শুনতেই হবে। ও চামচের স্যুপটুকু খেয়ে নেয়। আহাদ এবার চামচে করে স্যুপ নিয়ে ঐশী মুখের সামনে তুলে ধরে। ঐশী বিনা বাক্য ব্যয়ে চুপটি করে স্যুপটুকু খেয়ে নেয়। আহাদ ঐশীর দিকে তাকিয়ে ভাবে, কি অদ্ভুত, তুমি অসুস্থ শরীরে জ্বরের ঘোরেও আমার খাওয়ার কথা তোমার ঠিক মনে আছে। আমার স্বাস্থ্যের প্রতি তোমার কত খেয়াল, তুমি আমার কত যত্ন করো। সত্যি তুমি খুব ভালো, আমি বড়ই ভাগ্যবান। ভাগ্যবান না হলে কি তোমায় পেতাম? আহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঐশী বলে, এভাবে কি দেখছেন? আমার বউকে। সে তো প্রতিদিনই দেখেন। হ্যাঁ করো। আহাদ ঐশীকে সম্পূর্ণ খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। আহাদ নিচে এসে এটো বাসনগুলো বেসিনে রেখে পুনরায় উপরে চলে আসে। আহাদ ঐশীর পাশে বসে ওর চুলে হাত বুলিয়ে বলে, জান মাথায় পানি দিয়ে দেই, ভালো লাগবে, দিব?
আহাদের কথায় ঐশী মাথা নাড়ায়। আহাদ ড্রয়ার থেকে রাক্সিন বের করে বালিশের উপর বিছিয়ে দেয়। রাক্সিনের কারণে বালিশ ভিজবে না। আহাদ ঐশীকে পাতালে করে শুয়ে দিয়ে বালিশের উপর মাথা রেখে ঐশীর গায়ে কম্বল দিয়ে দেয়। আহাদ ওয়াশরুমে যেয়ে এক বালতি পানি এনে চেয়ার টেনে ঐশীর মাথার কাছে বসে। আহাদ ঐশীর মাথায় পানি দিচ্ছে আর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ঐশী চুপটি করে শুয়ে আছে। ঔষধ খাওয়াতে ঐশীর শরীর ছেড়ে দিয়েছে। আহাদের মনে হচ্ছে ঐশীর মাথা থেকে যেন আগুন বের হচ্ছে। ঐশীর মাথা ঠান্ডা না হওয়া অবধি আহাদ ওর মাথায় পানি ঢালে। পানি ঢালা শেষে আহাদ ঐশীর চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে ফেলে। ঐশীকে জড়িয়ে ধরে শুয়ে আছে আহাদ। আহাদের বুকে মাথা দিয়ে শুয়ে আছে ঐশী। ঐশী ঘুমিয়ে গেলেও ঘুম নেই আহাদের চোখে। কিছুক্ষণ পরপর ঐশীর ঘুম ভেঙে যায় আর আহাদ ঐশীর চুলে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আহাদ এতে বিরক্ত নয়, ও ওর প্রিয়তমার যত্ন করতে পছন্দ করে। অসুস্থ স্ত্রীর যত্ন করতে সে কখনোই পিছপা হয় না। 4টার দিকে আহাদের চোখ লেগে যায় আর তখনই ঐশীর ঘুম ভেঙে যায়। ঐশী আহাদের বুকের উপর থেকে সরে আসে। ও সরে আসতেই আহাদের ঘুম ভেঙে যায়। ও উঠে বসে। কি হয়েছে জান, উঠলে কেন? আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে? কি খাবে? ফুচকা খাবো। ফুচকা? হ্যাঁ, আমার খুব ঝাল আর ফুচকা খেতে ইচ্ছা করছে। আহাদ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে 4টা বাজে। জান, এই সময় ফুচকা কোথায় পাবো? আহাত, আমার খুব ঝাল করে ফুচকা খেতে ইচ্ছে করছে, প্লিজ আমাকে ফুচকা এনে দিন, আমি ফুচকা খাবো। কিন্তু জান, এই সময় তো ফুচকা বিক্রি করে না। আমি কিচ্ছু জানি না, আমি ফুচকা খাবো, আমাকে ফুচকা এনে দিন প্লিজ আহাত, আমি ফুচকা খাবো। ঐশী বাচ্চাদের মতন বায়না করেছে। বেচারা আহাদ ওকে বোঝাতে পারছে না। ঐশী আহাদের উপর রেগে যায়। আপনি যদি আমাকে ফুচকা এনে না দেন তাহলে আমি কিন্তু কান্না করে দেব। এই না না, কান্না করো না। আহাদ মনে মনে ভাবে, এখন কি করি? ও তো কিছুতেই বুঝতে চাইছে না। জ্বর হলে কেমন বাচ্চাদের মতো হয়ে যায়, কিছু থেকে কিছু হলেই কান্না করার হুমকি দেয়। এখন কি করব আমি? এই সময় ফুচকা পাবো কোথায়? এই কি হলো, কি ভাবছেন? আমাকে ফুচকা এনে দিবেন না? দিব। তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য ফুচকা বানিয়ে নিয়ে আসছি। আপনি আমার জন্য ফুচকা বানাবেন? হ্যাঁ জান, তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমি তা দিব না, তা কি হয়? ঐশী খুশি হয়ে আহাদের গালে চুমু দেয়। জান, তুমি বসো, আমি তোমার জন্য ফুচকা বানিয়ে নিয়ে আনছি। আচ্ছা। আহাদ ওয়াশরুমে যেয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের ক্যাবিনেট থেকে রেডিমেড ফুচকার প্যাকেট, ডাবলি, আলু, তেঁতুল, লবণ, ডিম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, পিঠ লবণ, চাট মশলা, শুকনা মরিচ, জিরা গুঁড়ো বের করে। আহাদ একটা পাত্রে আলু, ডিম দিয়ে চুলায় সিদ্ধ হতে দেয়। অপর চুলায় একটা পাত্রে ডাবলি সিদ্ধ হতে দেয়। এগুলো সিদ্ধ হতে হতে আহাদ টক তৈরি করে ফেলে এবং পেঁয়াজ, মরিচ কুচি কুচি করে কেটে ফেলে। আলু, ডিম সিদ্ধ হতে পাত্রটি চুলা থেকে নামিয়ে চুলায় ফ্রাই প্যান বসিয়ে শুকনা মরিচ এবং জিরা টেলে নেয়। আহাদ একটা পাত্রে তেল দিয়ে তাতে রেডিমেড ফুচকাগুলো ভেজে নেয়। আহাদ একটা বলে সব কিছু পরিমাণ মতো নিয়ে ফুচকার পুর তৈরি করে। ফুচকার মাঝে ছিদ্র করে তাতে পুর ভরে প্লেটে সাজায়। ছোট একটা বাটিতে টক নিয়ে নেয়। প্লেট আর বাটিটা ট্রেতে রেখে ট্রেটা হাতে নিয়ে পেছনে ফিরতে ঐশীকে দেখতে পায়। তুমি কখন এলে? অনেকক্ষণ হলো, আপনি কাজের মাঝে ডুবেছিলেন, তাই হয়তো খেয়াল করেননি। আহাদ ট্রেটা টেবিলের উপর রেখে ঐশীকে উঁচু করে টেবিলের উপর বসিয়ে দেয়। আহাদ ফুচকায় টক ঢেলে ঐশীকে খাইয়ে দেয়। ফুচকায় কামড় দিতে ঐশী হাত উঠিয়ে চমৎকারের ভঙ্গিমা করে। কেমন হয়েছে? একদম আপনার মতো টক ঝাল মিষ্টি। ঐশীর কথায় আহাদ হেসে দেয়। আপনি বিজনেসম্যান না হয়ে শেফ হলে ভালোই হতো, আমি তাহলে প্রতিদিন আপনার হাতে রান্না খেতে পারতাম। ঐশী একটা ফুচকায় টক ঢেলে আহাদকে খাইয়ে দেয়। এবার তুমি খুশি তো? খুশি মানে মহা খুশি। থ্যাংক ইউ আমার সব ইচ্ছে পূরণ করার জন্য। থ্যাংক ইউ দিচ্ছ কেন? তোমার ইচ্ছে আমি পূরণ করব না তো কে করবে? ঐশী খুশি হয়ে আহাদের গলা জড়িয়ে ধরে। আহাদ মুচকে হেসে ওর নাকে টোকা দেয়। ছাড়ুন না। ছাড়বো না। সিয়াম, 8টা বাজে, ছাড়ুন, ফ্রেশ হতে হবে। রাত ভর জ্বালিয়েও আপনার শান্তি হয়নি? প্লিজ ছাড়ুন না। আচ্ছা ছাড়তে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? সিয়াম রোজার কানে ফিসফিস করে কিছু একটা বলে। ইস, আমার শর্ত তোমাকে মানতেই হবে, না হলে তোমাকে উঠতেই দিব না। আচ্ছা আচ্ছা, মানব। সিয়াম রোজার
ঠোঁটে ভালোবাসার বড় সেঁকে দিয়ে রোজাকে ছেড়ে দেয়। এরই মাঝে কেটে গেছে আর কয়েকদিন। রোজা ঐশী ক্লাস শেষ করে ক্যাম্পাসে চলে আসে। রোজা আইসক্রিম খাবি? খাওয়া যায়। ওরা দোকান থেকে দুটো আইসক্রিম কিনে গাছের নিচে বসে। ওরা গল্প করছিল আর আইসক্রিম খাচ্ছিল। ঐশী ঘড়ির দিকে তাকিয়ে বলে, এই রে, অনেক দেরি হয়ে গেছে। আহাদ হয়তো বাসায় চলে এসেছে। চল বাসায় চলে যাই। চল। ওরা বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা শুরু করে। গেটের কাছে যেতে ঐশীকে কেউ পেছন থেকে ডাক দেয়। ঐশী রোজা পেছনে ফিরে তাকায়। ওদের পেছনে ফিরতে দেখে ছেলেটা ওদের কাছে চলে আসে। রোজা ঐশীকে অবাক করে দিয়ে ছেলেটা ঐশীর সামনে হাঁটু গেড়ে বসে হাতের ফুলটা বাড়িয়ে বলে, আই লাভ ইউ। হোয়াট? ছেলেটা দাঁড়িয়ে বলে, ইয়েস, আই লাভ ইউ। প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার কি মাথা ঠিক আছে? আপনি জানেন আমি কে, কি আমার পরিচয়? কোন সাহসে আমাকে এসব কথা বলছেন? ভালোবাসি বলতে কি সাহস লাগে নাকি? হ্যাঁ, আমি জানি না আপনি কে, কি আপনার পরিচয়, কিন্তু প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। ঐশী কিছু বলবে তার পূর্বে গার্ডরা চলে আসে। ম্যাম, কোনো সমস্যা? না। ঐশী চলে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়াতেই ছেলেটা ওর হাত ধরে বলে, কিছু বললেন না যে? কথাটা বলতে দেরি, কিন্তু গার্ডদের ওর মাথায় বন্দুক ধরতে দেরি হলো না। বন্দুক ধরাতেও ঐশী ছেলেটার চেহারায় ভয়ের ছিটে ফোটাও দেখতে পেল না। ছেলেটা স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। ঐশী হাতের ইশারায় গার্ডের বন্দুক নামাতে বলে, শুনুন মিস্টার, আপনি কে, কি আপনার পরিচয় তা জানতে আমার শুধু 10 মিনিটস লাগবে। আর আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে জাস্ট 1 সেকেন্ড লাগবে। আমি আহাদ শেখের ওয়াইফ। আমার থেকে দূরে থাকবেন, ওকে? কথাটা বলে ঐশী সামনের দিকে হাঁটা শুরু করে। গাড়ির কাছে যেয়ে পেছনে ফিরে ছেলেটার দিকে তাকিয়ে গাড়ি উঠে বসে। ঐশী যাওয়ার দিকে তাকিয়ে ছেলেটা বাঁকা হাসি দিয়ে বলে, কি ভেবেছিলে আমি বন্দুক দেখে ভয় পেয়ে যাব? যে প্রতিদিন মৃত্যু নিয়ে খেলে তাকেই মৃত্যুর ভয় দেখাচ্ছ? আহাদের বউ তুমি। আহাদের বউকে দেখার অনেক শখ ছিল, আজ দেখে নিলাম। একদম আহাদের মতোই তেজ। সে তুমি যার বউই হও না কেন, তোমার উপর আমার নজর পড়েছে। আমার তোমাকে চাই। মিজান যা চায় তাই পায়। আপোষে না পেলে ছিনিয়ে নেয়। তোমাকে আমি আহাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লোকটার সাহস দেখেছিস? তোকে, আহাদ শেখের ওয়াইফকে সবার সামনে প্রপোজ করলো। যেখানে কেউ তোর থেকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, সেখানে সে লোক প্রপোজ করে ফেললো। এমনকি গার্ডরা তার মাথায় বন্দুক ধরাতেও সে ভয় পায়নি। ভাই যদি এর কথা জানতে পারে না, তবে আল্লাহ জানে ওর কি হবে। না রোজা, আহাদকে এসব বলিস না। আমি কোনো ঝামেলা চাই না। কিন্তু ঐশী, লোকটা যদি আবারও তোর সামনে আসে তখন? তখন না হয় আহাদকে বলবো, কিন্তু এখন না। ঐশী মনে মনে ভাবে, সত্যি তো, লোকটাকে সে কি আহাদের সম্পর্কে জানে না? আহাদের রাগ সম্পর্কে জানে না? আহাদকে কি এই বিষয়টা জানাবো? না থাক, উনি শুধু শুধু ঝামেলা করবে। যদি লোকটা বেশি বাড়াবাড়ি করে তখন না হয় আহাদকে জানাবো। ঐশী রোজা বাসায় চলে আসে। ওরা ওদের রুমে চলে যায়। ঐশী দরজা খুলে দেখে আহাদ সোফায় বসে ফোন চালাচ্ছে। ঐশী দরজা লাগিয়ে ব্যাগ টেবিলের উপর রেখে বলে, কখন এসেছেন? এই তো কিছুক্ষণ হলো। তোমার আসাতে দেরি হলো যে? আসলে রোজার সাথে গল্প করছিলাম। আপনি তো জানেনই, আমরা একসাথে গল্প করতে বসলে দিন দুনিয়ার খবরই রাখি না, তাই আসতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, যাও গোসল করে আসো। আচ্ছা। ঐশী কাভার থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর চুলে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। আহাদ ওর কাছে যেয়ে ওর চুল মুছিয়ে দিয়ে চুল আঁচড়িয়ে দেয়। ওরা নিচে চলে আসে। রোজা সিয়ামও রুম থেকে বের হয়। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে। রোজা ঐশী ওদের খাবার সার্ভ করে দিয়ে নিজেদের প্লেটেও খাবার তুলে নেয়। সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে যার যার রুমে চলে যায়। ঐশীর টেবিলে বসে পড়ছিল আর আহাদ ল্যাপটপে কাজ করছিল। পড়ার মাঝে ঐশীর ফোনে একটা মেসেজ আসে। ঐশী ফোনটা হাতে তুলে দেখে সিম কোম্পানি থেকে মেসেজ এসেছে। ও ফোনটা রাখতে যেও থেমে যায়। আজকের তারিখটা চোখে পড়তেই ঐশী জিভে কামড় দেয়। এই রে, কাল যে ওনার বার্থডে, আমি তো ভুলেই গিয়েছিলাম। উনি তো আমার বার্থডেতে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমারও তো তাকে কিছু দেওয়া উচিত। বেচারা সারাদিন কাজ করে একটু সারপ্রাইজ পেলে খুশি হবে, কিন্তু সারপ্রাইজটা দিব কিভাবে? কথাগুলো ভেবে ঐশী আহাদের দিকে তাকায়। ও দেখে আহাদ মনোযোগ দিয়ে কাজ করছে। ঐশী আহাদকে বলে, শুনছেন?
আহাদ ল্যাপটপে চোখ রেখেই বলে, হ্যাঁ জান বলো। কাজের কি অনেক চাপ? আমাকে 2 দিনের মধ্যে ফাইলটা রেডি করতে হবে। আজ কি আসতে দেরি হবে? 10টার পরে 11টার দিকে আসবো। ও ভালো হয়েছে, উনি দেরি করে আসলে আমি হাতে অনেক সময় পাবো। এই যে জনাব, আজকের রাতটা আপনি সারা জীবন মনে রাখবেন। আজকের রাতটা আপনার জন্য খুব স্পেশাল হবে। রাত অবধি অপেক্ষা করুন। আহাদের দিকে তাকিয়ে ঐশী কথাগুলো ভাবছিল। 4টার দিকে আহাদ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে আহাদকে দেখছে। আহাদকে টাই বাঁধতে দেখে ঐশী আহাদের হাত থেকে টাইটা নিয়ে বাঁধতে শুরু করে। আহাদ ঐশীর কোমর জড়িয়ে ধরে। টাই বাঁধা শেষে আহাদ ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে ঐশীকে ছেড়ে দেয়। টেবিল থেকে ব্যাগটা নিয়ে ঐশীকে বাই বলে চলে যায়। ঐশী রোজা লিভিং রুমে বসে আছে। কি বলছিস, কাল ভাইয়ের বার্থডে? হ্যাঁ, কাল ওনার বার্থডে। আমি ভুলেই গিয়েছিলাম। ভাগ্যিস দুপুরে তারিখ দেখে মনে পড়েছিল। ও আচ্ছা, আমাদের তো ভাইয়ার জন্য কিছু একটা করা উচিত। হ্যাঁ, আমি ভেবেছি ওনাকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দেব, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে, শোন তবে। রাত 11:15। আহাদ গাড়িতে বসে আছে। সিয়ামকে 10টায় বাসায় পাঠিয়ে দিয়েছিল। আহাদকে ঐশীকে কল দেয়। ঐশী কল রিসিভ করে। জি বলেন। কি করছো জান? এই তো বসে আছি। আপনি কি করছেন? গাড়িতে বাসায় আসছি। ও আসুন তবে। আচ্ছা। ঐশী কল কেটে দেয়। কিছুক্ষণ পর আহাদের গাড়ি গেট দিয়ে প্রবেশ করে। আহাদ গাড়ি থেকে নেমে সদর দরজার সামনে যেয়ে কলিং বেলে চাপ দেয়। সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। আহাদ ভেতরে এসে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। দরজা খুলে দেখে পুরো রুম ফাঁকা, কোথাও ঐশী নেই। আহাদ ভাবে ঐশী হয়তো রান্নাঘরে গিয়েছে। খুব ক্লান্ত লাগছে। আহাদ কাবার থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আহাদ টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় আর আয়নায় একটা কাগজ আটকানো দেখতে পায়। আহাদ আয়না থেকে চিঠিটা ছাড়িয়ে হাতে নিয়ে খাম থেকে চিঠি বের করে খুলে পড়তে শুরু করে। এতক্ষণে আপনার বের হওয়ার সময় হলো? আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। খুব ক্লান্ত লাগছে তাই না? টেবিলের উপর শরবত রেখেছি, শরবতটা খেয়ে কাবারটা খুলুন। চিঠিটা পড়ে আহাদ ঐশীর কথা মতো টেবিলের উপরে রাখা শরবতটা খেয়ে কাবারের কাছে যায়। কাবারটা খুলতে সেখানেও একটা চিরকুট দেখতে পায়। আহাদ চিরকুটটা খুলে পড়ে। এসেছেন? ওই যে দেখুন, পাশে একটা নীল রঙের প্যাকেট আছে। ঐশীর কথা মতো আহাদ প্যাকেটটা হাতে নিয়ে বেডে বসে। প্যাকেট খুলে দেখে প্যাকেটে কালো রঙের শার্ট, প্যান্ট, ঘড়ি আর একটা চিরকুট। আহাদ চিরকুটটা খুলে পড়ে। কি জনাব, পছন্দ হয়েছে? আজ আপনাকে কালোতে দেখতে চাই। ঝটপট এগুলো পরে ছাদে চলে আসবেন। আপনার জান আপনার জন্য অপেক্ষা করছে। আহাদ লেখাগুলো পড়ে মুচকি হাসে। আহাদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে। কালোতে আহাদকে বেশ মানায়। আহাদ গায়ে পারফিউম দিয়ে রুম থেকে বের হয়। কিছু দূর যেতে দেয়ালে এবং মেঝেতে ফুল দিয়ে অ্যারো চিহ্ন দেখতে পায়। আহাদ সে অনুযায়ী হাঁটছে। আরও কিছু দূর যেতে দেয়ালের শোপিসের উপর একটা চিরকুট দেখতে পায়। আহাদ চিরকুটটা খুলে পড়ে। আসতে এতক্ষণ লাগছে কেন? একটু তাড়াতাড়ি আসুন না। আমি তো আপনার জন্য অপেক্ষা করতে করতে শুকিয়ে যাচ্ছি। লেখাটা পড়ে আহাদ ফিক করে হেসে দেয়। আহাদ সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। দরজা খুলে ভেতরে পা রাখতে আহাদের উপর লাল গোলাপের বর্ষণ শুরু হয়। আর রোজা, সিয়াম, ঐশী চেঁচিয়ে বলে, হ্যাপি বার্থডে টু ইউ। আহাদ ওদের কথায় চমকে যায়। আজ যে ওর বার্থডে তা ও ভুলে গিয়েছিল। ঐশী আহাদের সামনে এসে আহাদের হাত ধরে ছাদের কর্নারে নিয়ে আসে। ঐশী এদিকটা বেলুন, লেটার বেলুন, ফুল আর ফেরি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আহাদ চারদিকে চোখ বুলিয়ে ঐশীর দিকে তাকায়। ঐশী মুচকি হেসে বলে, পছন্দ হয়েছে? ভীষণ। আপনাকে অনেক সুন্দর লাগছে। আমার কল্পনা থেকেও আরও বেশি সুন্দর লাগছে। আমার জানকেও খুব সুন্দর লাগছে। আচ্ছা, এগুলো করার কি দরকার ছিল? আমার বরকে আমি সারপ্রাইজ দিয়েছি, এতে আপনার কি? ঐশীর কথায় আহাদ হেসে দেয়। চলুন এবার কেক কাটি। ঐশী আহাদকে টেবিলের সামনে দাঁড় করিয়ে আহাদের পাশে দাঁড়ায়। ঐশীর পাশে রোজা দাঁড়ায় আর আহাদের পাশে সিয়াম। ঐশী টেবিল থেকে নাইফটা তুলে আহাদের হাতে ধরিয়ে দিয়ে আহাদের হাতের উপর হাত রাখে। ঐশী আহাদকে ক্যান্ডেল নেভাতে বললে আহাদ ফু দিয়ে ক্যান্ডেলগুলো নিভিয়ে কেক কাটে। ওরা আহাদকে উইশ করে। আহাদ কেক কেটে ঐশীকে খাইয়ে দেয়। ঐশীও আহাদকে কেক খাইয়ে দেয়।
আহাদ রোজা সিয়ামকে কেক খাইয়ে দেয়, ওরাও আহাদকে কেক খাইয়ে দেয়। সিয়াম রোজা একটা র্যাপিং করা বক্স আহাদের হাতে দিয়ে বলে, ভাইয়া, এটা আমার আর রোজার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। আহাদ থ্যাংক ইউ বলে সিয়ামকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সিয়াম রোজাকে চোখের ইশারায় কাছে ডেকে কানে ফিসফিস করে বলে, চলো আমরা চলে যাই, ভাইয়া আর ভাবিকে একান্তে সময় কাটাতে দেই। চলুন। সিয়াম রোজা ছাদ থেকে নেমে যায়। ঐশী টেবিলের উপর থেকে সাউন্ড বক্সের রিমোটটা হাতে তুলে বাটন প্রেস করে মুহূর্তের মাঝে গানের সুর ভেসে আসে। ঐশী রিমোটটা টেবিলের উপর রেখে আহাদের দিকে তাকায়। আহাদ ওর দিকেই তাকিয়েছিল। ঐশী আলতো পায়ে আহাদের কাছে এসে আহাদের দু কাঁধের উপর হাত রেখে পা কিছুটা উঁচু করে। ঐশী আহাদের কানে ফিসফিস করে বলে, কনগ্রাচুলেশন, আই লাভ ইউ। কথাটা কানে যেতেই আহাদের বুক ধক করে ওঠে। আহাদ অবাক হয়ে ঐশীর দিকে তাকায়। ঐশী আহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহাদকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে মুচকি হাসে। ঐশী আহাদের বুক থেকে মাথা উঠিয়ে আলতোভাবে গাল ছুঁয়ে গেয়ে ওঠে। আহাদের হাত ধরে ঘুরে আহাদের বুকে পিঠ ঠেকায়। ঐশী ওর আঁচল দিয়ে আহাদকে জড়িয়ে ধরে। ঐশী আহাদের কাছে আসে। আহাদ ওর কোমর জড়িয়ে ধরে কাঁধে ঠোঁট ছোঁয়। ঐশী আহাদের হাত ধরে ঘুরে। ঐশীর কণ্ঠে গাওয়া সম্পূর্ণ গানটা আহাদ অনুভব করে। ঐশী আহাদের কাছে এসে আহাদের মাথার পেছনে হাত দিয়ে চুলে হাত ডুবিয়ে পা একটু উঁচু করে আহাদের ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দেয়। ঐশী আহাদের কাছ থেকে সরে এসে আহাদের হাত ধরে ছাদের সুইমিং পুলটার কাছে নিয়ে যায়। পানির উপর ফুলের পাপড়িগুলো ভাসছে। চাঁদের আলো পানিতে পড়ায় পানিটা আরো বেশি সুন্দর লাগছে। ওরা দুজন পানিতে পা ডুবিয়ে বসে। ঐশী আহাদের কাঁধে মাথা রেখে মৃদু স্বরে বলে, ভালোবাসি আহাদ, আপনাকে অনেক বেশি ভালোবাসি। দুবার আপনার প্রেমে পড়লাম। আহাদ, আপনি কি জাদু করলেন জানি না, আপনাকে ভালোবাসতে বাধ্য করে ফেললেন। সবাই ঠিকই বলে মানুষ পিছনে যেতে যেতে একদম কাছে চলে আসে। আমি আপনার থেকে দূরে সরতে সরতে একদম কাছে চলে এসেছি। আমিও আপনার প্রতি আসক্ত হয়ে গেছি। সেই দিন আপনার পছন্দের কালো রঙের 3 পিস পরে ফুরফুরে মেজাজে আপনার অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি আপনি অফিসে নেই, আপনি আপনার সিক্রেট হাউসে আছেন। শাহিন ভাইয়া সেই দিন আমায় আপনার সিক্রেট হাউসে নিয়ে গিয়েছিলেন। সেখানে যে এত এত গার্ড দেখে আমার কেমন যেন লাগে। আমার মনে প্রশ্ন জাগে, একটা বাড়িতে এত গার্ড কি প্রয়োজন আছে? সেখানকার একজন গার্ড আমাকে একটা রুমের সামনে দাঁড় করিয়ে চলে যায়। আমিও নক না করে রুমে প্রবেশ করি। সেই দিন আপনার ভয়ঙ্কর রূপ আমি সহ্য করতে পারিনি। আপনার জন্য যে কত কেঁদেছি তা বলে বোঝাতে পারবো না। আপনার সাথে একটিবার কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম, কিন্তু আমার ভয় হতো যদি আমাকে আবারও আপনার সেই ভয়ঙ্কর রূপ দেখতে হয়। আমি আপনার ভয়ঙ্কর রূপকে অনেক ভয় পাই। আমার সেই দৃশ্য মনে করলে এখনও ভয় লাগে। ভেবেছিলাম হয়তো আপনি আমাকে ভুলে যাবেন, কিন্তু আপনি পুনরায় আমার জীবনে প্রবেশ করলেন। আপনাকে ঘৃণা করতে চেয়েও পারিনি, কেন যেন পারিনি। আমি ঘৃণা করতে যে আমি আরও একবার আপনার প্রেমে পড়ে গেলাম। আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টাও করলাম, কিন্তু পারলাম না। সেই ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসতে হলো। আপনাকে ভালোবাসতে হলো। পালানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি ঠিক আপনার বুকের পিঞ্জিরায় আমায় বন্দি করলেন। আপনাকে ভালোবাসতে বাধ্য করলেন। ভালোবাসি আহাদ, আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আগে আপনার মাফিয়া রূপকে আমি ভয় পেতাম, কিন্তু এখন আমার ভয় করে না। আমি এই সত্যটা মেনে নিয়েছি, আপনার মাফিয়া রূপটা মেনে নিয়েছি। আপনার অনিশ্চয়তা জীবনের সাথে আমি স্বইচ্ছে জড়িয়েছি। কথা দিলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকব, আপনাকে ভালোবাসবো। আহাদ, আমার আপনাকে প্রয়োজন। জীবনে চলার পথে আপনাকে প্রয়োজন। সুখের দিনে আপনাকে প্রয়োজন। বিষাদের প্রহরে আপনাকে প্রয়োজন। বেঁচে থাকার জন্য আপনাকে প্রয়োজন। মৃত্যুর সময়ও আমার আপনাকে প্রয়োজন। হঠাৎ বর্ষণ শুরু হয়। আহাদ ঐশী ভিজে যায়। আহাদ ঐশীর খুব কাছে এসে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। জান, তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম আমি মানুষ খুন করি, কিন্তু কাদের খুন করি তা কি জানো? জান, আমি কখনো কোনো নিষ্পাপ মানুষকে মারিনি। এ হাতে কোনো নিষ্পাপের রক্ত ঝরেনি। আমি যাদের মেরেছি তারা সবাই অবৈধ কাজের সাথে জড়িত ছিল। নারী পাচারকারী, শিশু পাচারকারী, ড্রাগস ডিলার, এগুলো ছিল। আমি সব খারাপ মানুষদের মেরেছি।
আমি জানি আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কাউকে হত্যা করা ঠিক না, কিন্তু কিছু কিছু সময় বাধ্য হয়ে এসব করতে হয়। আমরা যদি খারাপ লোকটাকে শেষ না করি, তবে সে সবাইকে শেষ করে দেবে, শত শত নিরীহ মানুষের জীবন ধ্বংস করে দেবে। কিন্তু জান, বিশ্বাস করো, আমি কখনো কোনো নিষ্পাপ ব্যক্তিকে আঘাত করিনি।